পার্বত্য এলাকায় সাম্প্রতিক অস্থিরতার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ৩ পার্বত্য এলাকা পরিদর্শন করেছেন। সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে পার্বত্য অঞ্চলের সহিংসতার ঘটনার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর পাহাড়ে সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা এফ হাসান আরিফ। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। গত বৃহস্পতিবার থেকে অশান্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রামের জেলা খাগড়াছড়ি। শুক্রবার সকালে সেই অস্থিরতা শুরু হয় আরেক জেলা রাঙ্গামাটিতেও। দুই জেলায় দফায় দফায় সংঘর্ষে 4 জন নিহতের পর আজ দুপুর 2টা থেকে 144 ধারা জারি করা হয়। পাহাড়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের সড়ক ও নৌপথ অবরোধ চলছে। সকাল 6টা থেকে সিএইচটি ব্লকের নামে এই অবরোধ শুরু হয়। অবরোধে 3 জেলায় দূরপাল্লার কোনো রকম যানবাহন চলছে না। শুক্রবার বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ব্যানারে 72 ঘন্টার এই অবরোধের ডাক দেওয়া হয়। অন্যদিকে রাঙ্গামাটিতে বাস, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে পরিবহন মালিক সমিতি। সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে পাহাড়ে অস্থিরতার ঘটনায় পার্বত্য এলাকা পরিদর্শন করেছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সকাল 11:56 স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি রাঙ্গামাটি পৌঁছায়। সেখানে জেলা প্রশাসক কার্যালয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তারা। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে পার্বত্য অঞ্চলের সহিংসতার ঘটনার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর। দ্বিতীয় প্রশ্ন হলো, আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। আর পাহাড়ে সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা এফ হাসান আরিফ। বাইরে থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য, এবং সেই জন্য একটা প্রত্যেক জায়গায় দাবিও আসছে যে একটা কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা, যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়। অন্যদিকে ফেনীতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রাম অথবা পার্বত্য এলাকার কোথাও সরকারিভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করার কথা সত্য নয়। এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। সো এই বিষয়টি আসলে সত্য নয় এবং ইন্টারনেট বন্ধের বিষয় বা এই ধরনের সমস্যা কিছু সরাসরি সেখানে যারা আছে জেলা প্রশাসক আছে তাদের সাথেও আমি কথা বলেছি এবং ওখানে ভুক্তভোগী কেউ থাকলে কোথাও যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা বলবো যে আপনারা যথাযথ কর্তৃপক্ষের সাথে এটা যোগাযোগ করে জেনে নেবেন এবং আমরা এই ধরনের কিছু অভিযোগ করার ক্ষেত্রে যাতে সম্পূর্ণ সত্যটা জেনে তারপরে এটা বলি, এটাও আমার অনুরোধ থাকবে। দেশকে অশান্ত করার জন্য একটি মহল চেষ্টা করছে, তবে বাংলাদেশের মানুষ সতর্ক রয়েছে বলেও জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মানুষের ভাগ্য পরিবর্তনে রাজনৈতিক অধিকার অর্জনের পাশাপাশি অর্থনৈতিক মুক্তিও প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে সিরাজগঞ্জে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে সিরাজগঞ্জে বেলকুচি, চৌহালি ও এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত স্মরণসভায় তিনি এই কথা বলেন। জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠাই এখন বিএনপির লক্ষ্য বলেও মন্তব্য করেন তারেক রহমান। আরও জানাচ্ছেন ইউসুফ আলী। গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে সিরাজগঞ্জের বেলকুচিতে স্মরণসভার আয়োজন করে বিএনপি। সেই আন্দোলন সংগ্রামে বিভিন্নভাবে যারা আত্মত্যাগ করেছেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনে রাজনৈতিক অধিকার অর্জনের পাশাপাশি অর্থনৈতিক মুক্তিও প্রয়োজন। শুধু রাজনৈতিক মুক্তি অর্জন করলেই আমাদের সম্পূর্ণ মুক্তি আসবে না। রাজনৈতিক মুক্তি অর্জনের পাশাপাশি এটিকে ফলপ্রসূ করতে হলে, এটির সুফল পেতে হলে আমাদেরকে অবশ্যই পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের পথ বা উপায় বাতলাতে হবে। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই এখন বিএনপির লক্ষ্য বলে মনে করেন তারেক রহমান। আমরা দেশকে আজ স্বৈরাচার মুক্ত করেছি,
স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে আমাদের লক্ষ্যের অল্প একটু অর্জন করেছে। আমাদের আরো বহু সামনে যেতে হবে, অনেক পথ বাকি আছে আমাদের চলার। এই পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। এই পথ যদি আমরা সঠিকভাবে পাড়ি দিতে পারি, তাহলে আমরা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার, যেটিকে খর্ব করা হয়েছিল, সেই অধিকারকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হব। যে কোনো আন্দোলন সংগ্রাম কিংবা দুর্যোগে বিএনপি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে বলে জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি রাজনৈতিক দল হিসেবে আমরা বিশ্বাস করি জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করারই হচ্ছে আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য। ইউসুফ আলী, মাই টিভি। এত তিতিক্ষা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সংস্কার করা হলে তা সর্বমহলে গ্রহণযোগ্য হবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। ফখরুল বলেন, দেশে বিরাজনীতিকরণ চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। ইউসুফ আলীর আরও একটি রিপোর্ট। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 5ই আগস্টের যে পরিবর্তন, এই পরিবর্তনটা কোনো ছোটখাটো বিষয় না। এ সময় তিনি বলেন, সংবিধান কিংবা নির্বাচনী ব্যবস্থার সংস্কার করতে দেশের জনগণের মতামতের ভিত্তিতে হলে তা সময় উপযোগী হবে। আমরা নিজেরাই এখানে উদ্যোগ নিচ্ছি আমরা যে সংবিধানের কি পরিবর্তন হতে পারে। আমার অন্যান্য দলগুলো তারাও তাদের মধ্যে এই সমস্ত, যারা দায়িত্বশীল দল তাদের এই সমস্ত কথাবার্তাগুলো আছে, সেগুলোকে নিয়ে তাদের চিন্তাগুলো একসাথে নিয়ে কাজ করে। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এরা নিঃসন্দেহে অত্যন্ত আপনার উঁচু দরের বিশেষজ্ঞ একজন। আমি ওদেরকে মনে করি যে তারা খুবই ভালো করবেন, কিন্তু সাথে মানুষের চাওয়াটাকে নিতে হবে। দুটো পথ আছে তো, একটা হচ্ছে আমি আপনাকে বললাম যে একটা গণপরিষদ করা, এটা একটা করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি পার্লামেন্টে ইলেকশনটা করে সেখানে আপনি সবগুলোকে নিয়ে এসে সেখানে কাজ করতে পারেন। দেশে ভিন্ন ধারা রাজনীতি চালু করতে চাইলে জনগণ তা প্রত্যাখ্যান করবে বলেও দাবি করেন বিএনপির মহাসচিব। বিরাজনীতিকরণের প্রক্রিয়া এটা বাংলাদেশের জন্য কখনোই কোনো শুভ বয়ে আনবে না। তো দ্রুত যদি আমরা আশা করি যে গভর্নমেন্ট খুব দ্রুত সুন্দরভাবে রান করবে একেবারে সঠিকভাবে, তাহলে কিন্তু আমাদের আশা করা ঠিক হবে না। পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না, এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। এদিকে গুলশানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আন্দোলন করতে গিয়ে যারা হতাহত হয়েছে তারাই প্রকৃত দেশপ্রেমিক। যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তারা যদি নিঃস্বার্থভাবে এই লড়াইটা যদি না করতেন তাহলে দেশও মুক্ত হতো না, আমরাও জেল থেকে বের হতে পারতাম না। এমনকি আজ যে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে সেটাও এই লড়াইয়ের কারণে। অর্থের পরিমাণ দিয়ে আপনাদের ত্যাগের মূল্য শোধ করা সম্ভব না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ঘোষণা দিয়েছে কারো উপর প্রতিশোধ নেবে না। প্রতিশোধ নেওয়া মানেই হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া। দেশে আইনের শাসন কায়েম হলে আগামীর বাংলাদেশ আর কখনো পথ হারাবে না। দুপুরে সিরাজগঞ্জ দারুল ইসলাম একাডেমি মাঠে আয়োজিত দলের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এই কথা বলেন। যারা সমালোচনা করেন তারাই জামায়াতের প্রকৃত বন্ধু বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। জাতির মৌলিক ইস্যুতে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল দল জোট তার নিজস্ব অবস্থান থেকে রাজনীতি করবে, বিবেকের তাড়নায় যা বলা দরকার বলবে, বর্তমান সরকারেরও প্রয়োজনীয় সমালোচনা করবে, আবার সাথে সাথে এই সরকার যাতে সংস্কারের কাজগুলো সফলভাবে করতে পারে তার জন্য পর্যাপ্ত সহযোগিতাও দেবে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সদর দপ্তরে 27 সেপ্টেম্বর সাধারণ পরিষদের 79তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। সফরের সাইড লাইনে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। তবে ভারতের সঙ্গে টানাপোড়েন কাটাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিস্তারিত আমেনা হিরার রিপোর্টে।
সব ধোঁয়াশা কাটিয়ে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সফর নিয়ে ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান কি কি বিষয় প্রাধান্য পাচ্ছে এবারের অধিবেশনে। তিনি তার বক্তব্যে বিগত 2 মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণঅভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আমরা আশা করছি। শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা, বিশ্বব্যাপী সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, প্রযুক্তির টেকসই স্থানান্তর এবং ফিলিস্তিন সম্পর্কিত বিষয়সমূহ তার বক্তব্যে উঠে আসতে পারে। উপদেষ্টা বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, নেপালের প্রধানমন্ত্রীর সাথে, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার জাতিসংঘের, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, USAID প্রশাসক, এদের সাথে চিফ অ্যাডভাইজারের দেখা হওয়াটা কনফার্ম হয়েছে। এছাড়া যেটা আমি বলছিলাম যে কিছু পাইপলাইনে আছে, আর সেগুলো আমরা শেষ মুহূর্তে জানতে পারবো। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঠেকাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাইডলাইন বৈঠক হবে কিনা এমন প্রশ্নের জবাবও দেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, সম্ভাবনা নেই দুজনের সাক্ষাতের। ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না, কারণ জনাব মোদী একটু আগে চলে আসছেন আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন, কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। জয়শঙ্করের সাথে আমার দেখা হওয়ার সম্ভাবনা আছে, মোটামুটি প্রায় নিশ্চিত। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই, কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই চেষ্টা করব সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের ভূমিকা শক্তভাবে পালন করে, বাংলাদেশ জাতিসংঘ অধিবেশনে সে আহ্বান জানানো এবং সংস্কার ও মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের অঙ্গীকার ব্যক্ত করা হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমার ব্যক্তিগত খরচে ব্যক্তিগত ট্রিপের। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। গত 15 বছরে যারা বাধ্যতামূলকভাবে নিয়মতান্ত্রিক জুলুমের রাজনীতি করে দেশকে বিভীষিকাময় করে তোলার পায়তারা করেছিল, তাদের ফ্যাসিবাদিতা নষ্ট করে নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখতে হবে। সকালে CGS সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সংলাপে বক্তারা এসব কথা বলেন। এ সময় গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থা সংস্করণের পরামর্শ দেন আলোচকরা। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। পরিবারের প্রতিটি সদস্যকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে দেশের জনগণকে সরকারের করণীয় ও দিক নির্দেশনা নিয়ে সংলাপের আয়োজন করার আহ্বান জানান। আসুন ছাত্র শ্রমিক জনতার এই বিপ্লবের লক্ষ্যকে আমরা দ্রুত বাস্তবায়ন করি। দুঃসময় কণ্ঠস্বর, স্বপ্ন বাস্তবতা শীর্ষক সংলাপের আয়োজন করে CGS সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। সংলাপে গেল 15 বছরে যারা নিয়মতান্ত্রিক জুলুমের শিকার হয়েছেন তারা ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে দেখতে চান সেই বিষয় নিয়ে বৈঠকে আলোচকরা তুলে ধরেন বাস্তবতা ও বর্তমান প্রেক্ষাপট। তবে দেশের মানুষের স্বপ্ন পূরণে ফ্যাসিবাদীদের সংস্কারের কোনো বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেন এই উপদেষ্টা। সংস্কারের প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। তারপরে আমরা কি করব, কি করতে হবে, কেমন করে রাজনৈতিক ঐক্যমত গড়তে হবে, এগুলো অনেক বড় পরিসরের কাজ আমাদেরকে করতে হবে, সকলকে মিলেই করতে হবে। ফ্যাসিবাদী সরকারের সবকিছু বিলুপ্ত করে নতুন রাষ্ট্র সংস্কারের আহ্বান জানানো হয় সংলাপে। আর তা না করা হলে অতীতের মতো পরিস্থিতি হবে বলে জানান বক্তারা। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই ফ্যাসিবাদী ব্যবস্থা যেন আর তৈরি না হতে পারে, সেজন্য রাষ্ট্রের মৌলিক কাঠামোতে যদি পরিবর্তন না হয় তাহলে আসলে জেলেও সেই কোদ হবে। গণভুত্থানের আকাঙ্ক্ষাটাকে আফোর্ড করার জন্য আমাদের ছাত্র জনতাকে এখানে ইনক্লুড করতে হবে, একই সাথে আমাদের সরকারকে আরো কঠোর হতে হবে,
আমরা কোনোভাবে আমাদের এই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান থেকে ব্যর্থ হতে দিতে পারি না। কতটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে লক্ষ্যটা হচ্ছে আমাদের রাজনৈতিক ঐক্যমত্য রাখতে হবে, একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে উত্তরণ কালের জন্য। এছাড়াও সংলাপে গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থার সংস্কার সহ সংবিধান এবং নির্বাচনীয় কথা বলেন আলোচকরা। আমাদের সবারই উচিত যে যেই দুঃস্বপ্ন থেকে আমরা বের হয়ে আসছি, যেই রেজিম যেটা আমরা তো কোনোভাবেও চাই না যে এটা রেপিটিশন হোক, আর আমরা কোনোভাবেও চাই না যে এই সরকার ফেল করুক। সো আমরা উই আর হিয়ার টু হেল্প দিস গভর্নমেন্ট provided that the government feels that help is required. এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেকেরই আমাদের ভূমিকা পালন করতে হবে, তা নাহলে কিন্তু এই অপূর্ণ আকাঙ্ক্ষা, বাসনা, স্বপ্ন, প্রত্যাশা যাই বলি অপূর্ণ থেকে যাবে। অবশ্যই তপু, মাই টিভি, ঢাকা। সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্টে বিচারকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই কথা জানান। অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে, আর বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও সারা দেশ থেকে আসা প্রায় 2000 বিচারকদের উপস্থিতিতে সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে শুরু হয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের অভিভাষণ অনুষ্ঠান। সারা দেশ থেকে আসা বিচারকদের উপস্থিতিতে সুপ্রিম কোর্ট হয়ে ওঠে এক মিলন মেলা। অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিচার বিভাগ থেকে যেন আর কোনো অবিচার না হয় সেটাও নিশ্চিত করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি দেন। দুর্নীতি বিচার বিভাগের অন্যতম চ্যালেঞ্জ উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে। শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের সকল স্তর থেকে দুর্নীতি নির্মূল করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব এবং বড় চ্যালেঞ্জ বলে আমি বিশ্বাস করি। পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বক্তব্য রাখেন। বলেন, বিগত বছরগুলোতে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। মানুষের আস্থার জায়গা বিচার বিভাগ। বিচার বিভাগকে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হলে সমগ্র বিচার বিভাগের সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রাম সংস্কার করে দেশের জনসংখ্যা ও মামলার সংখ্যা অনুপাতে প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগ দেওয়া প্রয়োজন। নতুন বাংলাদেশে সততা, ন্যায় ও অধিকার বোধের বিচার বিভাগ হবে বলেও প্রতিজ্ঞা করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ আমি এই মঞ্চ হতে বিচার বিভাগের যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি 2 শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে 3000 টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দেওয়া হলো। আরও জানাচ্ছেন নুসরাত শারমিন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। সংশ্লিষ্ট আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 24 সেপ্টেম্বর 2024 তারিখ দুপুর 12টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে। যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে। সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে এবার দুর্গাপূজায় ইলিশ দেয়া হবে না বলে ইঙ্গিত দেওয়া হয়। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানো হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত 11ই আগস্ট মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের এক বক্তব্যকে ঘিরে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছিল।
দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশের বিশেষ সমাদর পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে। 2019 সাল থেকে দুর্গাপূজাকে সামনে রেখে পদ্মা নদী থেকে 1000 টনের বেশি ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত 8 শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে ফজলুল হক মুসলিম হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এই তথ্য জানান। এদিকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে ছাত্র শিক্ষকদের সঙ্গে আলোচনা চলছে। সারা দেশে বিচার বহির্ভূত হত্যা এবং মব জাস্টিস বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীবৃন্দ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জমায়েত হয়ে সুষ্ঠু বিচার সহ 4 দফা দাবি উত্থাপন করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে প্রগতিশীল শিক্ষার্থীবৃন্দ ব্যানারে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে পড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীরা শাখার গেটের তালা ভেঙে শামীম মোল্লাকে মারধরে ঘটনায় নিরাপত্তা শাখা ও প্রক্টোরিয়াল বডির সদস্যদের ভূমিকা তদন্ত ও তাকে হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 14, 15 এবং 17 জুলাই বিশ্ববিদ্যালয়ে যে বর্বর হামলা চালিয়েছে ছাত্রলীগ এবং শিক্ষকদের একাংশ, তাদের সবাইকে 24 ঘন্টার মধ্যে নাম প্রকাশ সহ এবং বিচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কিন্তু দীর্ঘ 15 বছর যে স্বৈরাচারী শাসনের মধ্যে দিয়ে প্রত্যেকটা স্তরে স্তরে ছোট ছোট করে স্বৈরাচার তৈরি করে দিয়ে গেছে শেখ হাসিনা, সেই স্বৈরাচারকে আমরা এখন উৎখাত করতে পারি না। বাংলাদেশে আর কোথাও যেন মবকে দ্বারা একটা ফুলের টক্কাও মানুষ না পায়, সেইটা নিশ্চিত করাটা জরুরি। রাজধানীর ওয়ারীতে 2 সহোদর খুনের ঘটনায় জড়িত অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। ওয়ারী থানার একটি দল শুক্রবার ঢাকা জেলার সাভার মডেল থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। ফ্ল্যাট ক্রয় বিক্রয় নিয়ে পূর্ব শত্রুতার জেরে 2 ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় বলে সংবাদ সম্মেলনে জানান ওয়ারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ সালেহউদ্দিন। তিনি আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। পুলিশের উপর জনগণের আস্থা ফেরাতে এলাকা ভিত্তিক মতবিনিময় সভা করা হচ্ছে বলেও জানান মোহাম্মদ সালেহউদ্দিন। সরল মনে ল্যান্ড ওনারের কাছে এই দাবিটি করলে ল্যান্ড ওনার ক্ষিপ্ত হয়ে অসৎ উদ্দেশ্যে এক পর্যায়ে তার দলবল নিয়ে তারপর ঝাঁপিয়ে পড়ে তাদের 2 ভাইয়ের উপরে এবং তাদেরকে চাইনিজ কুড়াল, ছুরি এবং ব্যাটন দিয়ে তীব্রভাবে আঘাত করে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। পৌর এলাকায় অপরিকল্পিত মৎস্য ঘের ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন ভোগান্তিতে পড়তে হয়েছে বলে দাবি এলাকাবাসীর। এদিকে সাতক্ষীরার সদরের বেতনা নদীর বেড়িবাঁধ ভেঙে 4টি ইউনিয়নের প্রায় অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। প্রতিনিধি ফজল হক বাবুর রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। একটু বৃষ্টি হলে এভাবে পানিতে নিমজ্জিত হয়ে পড়ে সাতক্ষীরা শহরের অধিকাংশ এলাকা। চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এভাবেই ভেলাই করে চলাচল করতে হয় শহরের কামালনগর এলাকার বাসিন্দাদের। নর্দমার বৃষ্টির পানিতে একাকার হয়ে যাওয়ায় ঘরের ভিতরে প্রবেশ করেছে নোংরা পানি, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। বিশুদ্ধ পানির সংকট আর বিভিন্ন রোগবালাইয়ের কারণে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে এ সমস্ত এলাকা। পানি সরানোর ব্যবস্থা না করলে তো আমরা বাঁচবো কি করে? শুধু আমাদের এটা পানিটা নিষ্কাশন করা, এটা ড্রেন আমাদের ব্যবস্থা হোক, এটা আমাদের দাবি। এলাকায় একটা ড্রেন হবে, তাও কোনো ব্যবস্থা নেই। ঘরের মধ্যে সব পানি, আর রান্নাঘরে পানি। খাবার দরকার নেই, আমরা না খেয়েই থাকবো, তাও ভালো, আমরা পানি সরাতে চাই। অপরিকল্পিতভাবে মৎস্য ঘের নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছর এমন পরিস্থিতির শিকার হতে হয় এখানকার বাসিন্দাদের। তবে এমন পরিস্থিতির জন্যই প্রশাসনের গাফলতিকেই দুষছেন সুশীল সমাজ। ভারী বর্ষায় আমরা সব ডুবে যাচ্ছে, এই ঘেরটা কাটিয়ে দিলে পানিটা সরিয়ে যেত। অসাধু ঘের ব্যবসায়ীগুলোর কাছে টাকা খেয়ে তাদের মাথা হাত বুলিয়ে চলে যায় তারা। জেলা প্রশাসকের কাছে বলা হচ্ছে যে পৌরসভার ভিতরে অবৈধ যে সকল মাস্যঘের আছে সেই সকল মাস্যঘেরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। পানি নিষ্কাশনের ব্যবস্থা সঠিকভাবে এই খাল খনন করা
সাতক্ষীরা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করা। এদিকে টানা এক সপ্তাহের বৃষ্টিতে সাতক্ষীরার বেনেরপোতা বেতনা নদীর মহাশ্মশান এলাকায় প্রায় 30 ফুট বেড়িবাঁধ ভেঙে 4টি ইউনিয়নের 40টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে হাজার হাজার বিঘার মৎস্যঘের ও ফসলি জমি। এক সপ্তাহের ভিতরে এখনো পানি উন্নয়ন বোর্ড পদক্ষেপ নিয়ে বাঁধটা আটকাতে পারে নাই। বাঁধ ভাঙার কারণে 600 বিঘা জমি মানুষের যে ঘের, এই ঘের কোটি কোটি টাকার মাছ নষ্ট হয়ে গেছে। তারা ঠিক মতো সময় তাদের দায়িত্ব পালন করতে পারেনি, তার জন্য আমাদের এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি মৎস্যঘের উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক। আমরা চাই যে আসলে জলাবদ্ধতা হওয়ার যে কারণটা সেটা বের করে এটা প্রতিকারের ব্যবস্থা করা। আমরা সেটা ইমিডিয়েটলি সেটা ব্যবস্থা নেব এবং যাতে করে পরবর্তীতে জলাবদ্ধতা এই সাতক্ষীরা জেলায় না থাকে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের কারণে টানা বর্ষণে তলিয়ে গেছে মাগুরা জেলার বিভিন্ন এলাকা। এতে মাছের ঘের ও ফসলের ব্যাপক ক্ষতিসহ জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। প্রতিনিধি আশরাফুল আলম সাগরের রিপোর্ট। 3 দিনের টানা বর্ষণে প্লাবিত হয়েছে মাগুরায় বিভিন্ন অঞ্চল। আমন ক্ষেতের পাশাপাশি মাছের ঘের ও পুকুর ভেসে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে অনেকে। একই সঙ্গে জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছেন হাজারো মানুষ। কৃষকরা জানান, অধিকাংশ আমন ধানের মাঠ পানির নিচে তলিয়ে যাওয়ায় যে সার কীটনাশক জমিতে দেয়া হয়েছিল তার কাজে আসবে না, ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন কৃষকরা। সার শবত দিছি, সে সার শবত তো কিছুই থাকলো না, ক্ষতিগ্রস্ত আমরা। ধান পান তোলায় গেছে, অপরিমাণ বৃষ্টি, যে পরিমাণ সার ওষুধ যা দিছি তাতে আমার নাই, শেষ। আর্থিকভাবে বিশাল আমরা একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এখন কি করি তাই তো নিজেরাই বুঝে কুলোতে পারতেছি না। মাছের ঘের ভেসে যাওয়ায় ক্ষতি নিয়ে শঙ্কায় মৎস্য চাষিরা। সামনের দিনগুলোতে ক্ষতি পুষিয়ে নিতে সহযোগিতা চায় তারা। এলাকায় পুকুর টুকুর গেট সব তলায় চলে গেছে, গ্রামঘাটের পুকুর বহুত তলাইছে, অনেকগুলো ঘের তলাইছে, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। অনেক জায়গায় ধানের জমি তলিয়ে গেছে। ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। পানি নিষ্কাশনের জন্য কিভাবে কি করা যায় আমরা কৃষকদের সাথে কথা বলছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। যদি 2-1 দিনের মধ্যে বৃষ্টিপাত না হয় তাহলে বেশিরভাগ জায়গার পানি নদী বা খালে নেমে যাবে। আশা করা যায় যে ফসলে তেমন কোনো ক্ষতি হবে না। টানা বর্ষণে একাধিক কৃষকের আমন ক্ষেত সহ তলিয়ে গেছে মাছের ঘের। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা। বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস 45টি দেশের অংশগ্রহণে শুক্রবার পর্দা নামল এর 20তম আসরের। রাজধানী কুয়ালালামপুরের ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে 17 সেপ্টেম্বর থেকে 4 দিন ব্যাপী চলা এই আসরে খাদ্য ও পানীয়, মডেস্ট ফ্যাশন, ই কমার্স, ইসলামিক ফিন্যান্স ও ফিনটেক সহ মোট 15টি ক্লাস্টারে 1000-এর অধিক বুথের মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের 45টি দেশ অংশ নেয়। আসরের শেষ দিনে শুক্রবার পরিদর্শনকালে মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান সাংবাদিকদের সাথে কথা বলেন। এই মেলায় বাংলাদেশে 5টি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। 20তম আসরে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সার্বিক সহযোগিতা এবং বাংলাদেশ হাই কমিশনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ থেকে আমাদের 5টির মতো কোম্পানি এখানে অ্যাটেন্ড করেছে। আমি মনে করি এই অংশগ্রহণের মধ্য দিয়ে হালাল বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশ কীভাবে উপকৃত হতে পারে এবং আমাদের পণ্যসমূহ বিদেশিদের কাছে পরিচিত করার একটি সুন্দর সুযোগ এসেছে। মালয়েশিয়ান বিজনেস কাউন্সিল আছে, সবাই যে স্টোরগুলো বাংলাদেশে দেখে বাংলাদেশের পণ্য প্রচুর চাহিদা। আই ফিল প্রাইড যে আমরা বাংলাদেশের পতাকাকে উপরে নিচ্ছি, সাথে সাথে আমাদের অবশ্যই ফাইন্যান্সিয়ালি আমাদের কোম্পানিটাকে আমরা উপরে নিচ্ছি।